জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করলাম কেন কি পুরীতে এখন চলছে রথ বানানো। তো নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আর কদিন পরে স্নান যাত্রা, তো হঠাৎ করে পুরীর কথা মনে পড়লো। আর তাছাড়া আমার যে ভুবনেশ্বরে থাকার আরও কিছু ভিডিও বাকি রয়ে গেছে, বা পুরীর থেকে এসে ভুবনেশ্বরে আর কোথায় কোথায় গেছিলাম সেই ভিডিওটা বাকি রয়ে গেছে। তো ভাবলাম সেই একটা ভিডিও বানিয়েই ফেলি। তাছাড়া পুরীতে আমি কোন দোকান থেকে পেতলের বাসন কিনি, কোন দোকান থেকে জামা কাপড় কিনি, সেইগুলো আমি আগের ভিডিওতে শেয়ার করতে ভুলে গেছি। তো এটা হলো ভারত সেবা সংঘ আশ্রমের রাস্তায়, এইখান থেকেই একটা দোকান আছে, সেখান থেকেই আমি ওই পেতলের প্লেট কিনি, মানে যাতে করে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়। তো এই সেই হাঁটতে হাঁটতে দোকানে চলে আসছি। তো মাঝখানে একটু পিছিয়ে পড়েছিলাম, আসলে ভিডিও করতে করতে আসি। তো দেখো কর্তামশাই দাঁড়িয়ে আছেন, ভাবছে আমি যদি চৈতন্য মহাপ্রভুর মতন এখানে ভিড়ের মাঝে বিলীন হয়ে যাই, তাই জন্য বউকে দেখার জন্য আবার দাঁড়িয়ে রয়েছেন। তারপরে মানে খুব তাড়াতাড়ি হাঁটতেও পারে, আর আমার তো একে ভিড়, তারপরে গরম, তারপরে তো একটু ভিডিও করা। এই যে বলতে বলতে দেখুন এই দোকানটায় চলে এসেছি। দোকানের নামটা বলতে পারবো না, আর প্রচুর ভিড়ও ছিল, রাস্তাতেও প্রচুর ভিড়। তো এখান থেকেই আমি প্রসাদের জন্য কয়েকটা প্লেট কিনেছিলাম, তো তাতে করেই সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করেছি। আর তারপরে চলে গেছিলাম যে এখান থেকে আমি জামা কাপড় কিনি। তো এখান থেকে আমি ওই রোজকার পরার মতন কয়েক কটনের পিস নিলাম। আর এখানে যে শাড়ি রয়েছে না, এই শাড়ি আমি আগের বার যখন গেছিলাম তখন বৌদি, দিদি, আমার নিজের জন্য, সবার জন্যই কিনেছি। সবসময় তো শাড়ি, বেড কভার, বেডশিট কেনা সম্ভব নয়। দেখুন এই দাদার থেকে ব্যাগটা নিয়ে নিচ্ছি, জিনিস কেনা হয়ে গেছে। ঠিক আছে, আসছি, ধন্যবাদ দাদা। দোকানের নাম হলো বয়ানকলা, ওড়িশা স্টেট হ্যান্ডলুমের দোকান। নানা রকমের জিনিস তো এখানে পাওয়া যায়, গামছা থেকে লুঙ্গি, বেড কভার, বেডশিট, শাড়ি, পিস, সমস্ত কিছু। আর এদের ব্যবহার ভীষণ ভালো। তাছাড়া আমি ভুবনেশ্বরে এসে আর কোথায় কোথায় গেলাম, চলুন সেটাও আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করি। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও। পুরী টু ভুবনেশ্বর ফিরে দেখা। এইটা হলো ভগবান জগন্নাথের নাগার্জুন বেশ। আমি যে রঘুরাজপুর গেছিলাম, সেখানে যে কীর্তন দাস দাদা, উনি কিন্তু এটা ডেসক্রাইব করেছেন। তো যারা আমার রঘুরাজপুরের ভিডিও দেখেননি তাদেরকেও রিকোয়েস্ট করব। আর এই যে কীর্তন দাস দাদা, এনার ফুল অ্যাড্রেসটা এটা কিন্তু তার ভিডিওতে আমার দেওয়া হয়নি, তাই এখানেই শেয়ার করে দিলাম। তো এছাড়াও দেখুন পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ, আর আমরা বেরিয়ে আসছি। সেই আসার আগের মুহূর্তের একটা ছবি, মন খারাপ হলেও হাসতে হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আমি সুজাতা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখুন রঘুরাজপুরে যে ছবি তুলেছিলাম সেখানে গেছিলাম, তাছাড়া গেছিলাম কোনারক সান টেম্পল, সমস্ত কিছু ঘুরে টুরে চলে আসলাম এবার ভুবনেশ্বর। ভুবনেশ্বরে এসে আমরা যে প্রথম মন্দিরটায় গেলাম সেটা হলো শিরডি সাই টেম্পল। এই যে এটা হলো ইউনিভার্সিটিতে আমরা প্রথম যখন ছেলেকে অ্যাডমিশন করাতে গেছিলাম কিটে, তখনই আমি এই গোল্ডেন টেম্পলটা দূর থেকে দেখেছিলাম, ওয়ের যে হোটেলে আমরা ছিলাম সেখান থেকে। খালি বলতাম এই গোল্ডেন টেম্পলটা কি আছে কি আছে, তারপরে জানা গেল এটা সাই টেম্পল। তো এর আগেও আমি আর একবার গেছিলাম, সেদিন উৎসব ছিল, কিছু প্রসাদ দেওয়া হচ্ছিল, মানে পোলাও, আলুর দম, খিচুড়ি, তারপরে পায়েস, সমস্ত কিছু। তো সেই মন্দিরেই চলে আসলাম ভুবনেশ্বরে। আমি 3 তারিখে ব্যাক করে 4 তারিখ কি 5 তারিখে আমরা চলে এসেছিলাম এই সাই টেম্পল। এছাড়া ভুবনেশ্বরে শিখরচণ্ডীপুরে গেছিলাম, শিখরচণ্ডী মন্দিরেরও ভিডিও করা আছে। তো সাই টেম্পলে এসে ভাবলাম পুজো দেব। আগের বারও কিন্তু পুজো প্রণামী সমস্ত দিয়েছিলাম, এইবারও ভাবলাম সকালবেলা এসছি পুজো দেব। কিন্তু ও বাবা, গিয়ে দেখি তার ফার ছড়ানো সমস্ত কিছু কিনা ওখানে শুটিং চলছে, কোনো সিরিয়াল বা মুভির কোনো ভিডিও চলছে। তাই সেই মুহূর্তে পুরোহিত মশাইও সাইডে দাঁড়িয়ে রয়েছে। তাই আর কি করব, বাইরেই সাই বাবার ছবি তুললাম। এইটা হলো মন্দিরের বাইরের চত্বরটা, খুবই শান্তির জায়গা, নিরিবিলি, আর খুব সুন্দর মন্দিরটা কারুকার্য করে সাজানো, এর জন্যই হয়তো এখানে শুটিং চলে। আর এই মন্দিরের ভেতরেই কিন্তু পুজোর ডালি দেওয়ার জন্য সমস্ত দোকান আছে, ফুল, মালা, মিষ্টি, যাবতীয় জিনিস, দিয়া, সমস্ত কিছু পেয়ে যাবেন। এই যে এদিক দিয়ে কিন্তু ঢোকার, নিচেও দোকান আছে,
সিঁড়ি দিয়ে ওপরে উঠেও কিন্তু নানা রকমের দোকান এখানে আছে। তো সেইখানে যাবতীয় জিনিস মানে সাই বাবাকে পুজো দেওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছু পাওয়া যায়। নিচের দোকান থেকে আগের বার আমি পুজোর ডালি নিয়েছিলাম, আর ওপরেও সমস্ত কিছু আছে। তো এখানে সাই বাবার স্ট্যাচুও পেয়ে যাবেন বা গিফট আইটেমও পেয়ে যাবেন। এই যে দেখুন ওপর থেকে উঠতে গিয়েই দেখি আমার কর্তামশাই দেখি ভেতরে ঢুকছে না, সাইডে দাঁড়িয়ে আছে। তখন এই যে তার দেখতে পাচ্ছেন, এখানেই তখন গিয়ে দেখি ক্যামেরা ফ্যামেরা সেট করে পুরো শুটিং চলছে। তো ভাবলাম এত দূর এসছি, পুজো দেবো না প্রণাম করে একটু প্রণামই তো দিয়ে যাই। তাই জন্য বললাম একটু সাইড থেকে 2 মিনিটের জন্য ঢুকি। তো ওদের রিকোয়েস্ট করাতে ওরা বললো হ্যাঁ হ্যাঁ যান। তারপরে ভিতরে ঢুকলাম, প্রণামী দিলাম। প্রণামীর বাটা এখানে রয়েছে, শুটিংয়ে তো এটাও দরকার। তো সেখানেই প্রণামী দিলাম, প্রণাম ঠেকলাম, তারপরে একটু ছবি তুলে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। তো আর কি করা যাবে, কিন্তু মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখুন এদের শুটিং পর্ব চলছে সমস্ত কিছু দিয়ে। তো এদেরকে রিকোয়েস্ট করে সাইড দিয়ে ঢুকলাম, এই সোজাসুজি ঢুকতে পারলাম না। মন্দিরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, কত সুন্দর করে দেখুন মন্দিরটা। সন্ধেবেলা গেলে তো আরও লাইট, যদিও এখন লাইট জ্বলছে যেহেতু শুটিং চলছে। আর এই দেখুন কত ভিড়, কত লোক এখানে শুটিংয়ের জন্য। আর একজন এখানে তাকে ডিরেকশান দিয়ে চলেছে। আর পুরোহিত মশাই একদম সাইডে দাঁড়িয়ে রয়েছেন। তো পুজো দেওয়ার কোনো প্রশ্ন নেই, না হলে পুরোহিত মশাই কিন্তু ওই সাই বাবার মূর্তির ওখানেই বসে থাকেন, ওখানেই পুজো দেওয়া হয়। তো আর কি করা যাবে। এছাড়াও বাইরে কিন্তু মিষ্টির দোকান আছে, সেখান থেকেও আপনি মিষ্টি কিনে এনে পুজো দিতে পারেন। ভেতরে ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ, দিয়া যা যা দিয়ে পুজো দেওয়ার, মালা, ফুল সমস্ত কিন্তু পেয়ে যাবেন। এই যে পুরোহিত মশাই দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি বললাম বাবা তোমরা শুটিং করো, আমি তো একটা সেলফি তুলে নিই। ওই যে দেখুন যে একজন মহিলা ওই কিন্তু শুটিংটা করছে। এই যে ও আসলে সাই বাবাকে হয়তো পুজো দিচ্ছে, সেই শুটিংই হচ্ছে। তো আমি একটা সেলফি তুলে নিলাম। মন্দিরে এসে একটা নিজের ছবি তুলবো না, সেটা তো হয় না। তাছাড়া ছেলেও ভুবনেশ্বর থেকে এখন হায়দ্রাবাদে চলে যাবে। আর ভুবনেশ্বর কবে আসবো, পুরী কবে আসবো জানি না। পুরীতে তো আমাকে যতবার যেতে বলবে ততবারই আমি এক পায়ে রাজি। আর এই যে দেখুন পুরো গোল্ডেন টেম্পলটা যেমন বাইরের থেকে ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর এই যে নানা রকমের সাই বাবার মূর্তি এখানে দিয়ে সাজানো। এটা হলো অফিস ঘর। তো অফিস ঘরে আপাতত এই মুহূর্তে কেউ নেই। আর এখানে হলো ভোগ প্রসাদ দেওয়ার সমস্ত বন্দোবস্ত চলছে। 12টা 12:30 থেকে মনে হয় প্রসাদ ডিস্ট্রিবিউট হয়। 60 টাকা করে পার থালি, মানে যা দেওয়া হয়, ডাল ভাত সবজি। তো ওদেরকেও একটু জিজ্ঞেস করবো। আর এখানটা একটা নাট মন্দির টাইপের আছে, গার্ডেন, ভীষণ সুন্দর জায়গা। আপনারা বিকেলবেলা আসতে পারেন, বসতে পারেন। তো আমি এখন চলুন আপনাদের সঙ্গে এটা শেয়ার করি চারপাশটা মন্দির চত্বরটা, যে সাই বাবার মন্দিরটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল। তো আগের বারও এসেছিলাম, সেটা সন্ধ্যের সময় এসেছিলাম, এইবার দুপুরবেলা আসলাম। তো বেশ ঘুরে ঘুরে দেখলাম। আর এই যে দেখুন দোকানিরা সমস্ত দোকানে যাবতীয় পুজোর সামগ্রী নিয়ে বসে আছে। এছাড়া কিন্তু স্ট্যাচু, মূর্তি সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এখান থেকে সোজা চলে যাচ্ছি পেছনের দিকটা। এই মন্দিরটা পুরো চত্বর ঘুরে নেওয়া যায়, মানে প্রদক্ষিণ করা যায়। আর এই যে অফিস রুম, এছাড়া এখান থেকে পেছনে কিন্তু প্রচুর জায়গা আছে। আর তাছাড়া রান্নার জায়গারও ব্যবস্থা আছে। তো চলুন সেটাই এখন আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। তো এই দিকটা দেখুন, এই যে এইটা পুরো ঘুরে গেলেই কিন্তু আবার সামনে পৌঁছে যাওয়া যাবে। আর বাঁ দিকে হলো রান্নার জায়গা বা প্রসাদের জায়গা। তো এখানেই চলে যাচ্ছি। তো ওনাদেরকে জিজ্ঞেস করছি কি কি প্রসাদ পাওয়া যায়। इधर प्रसाद मिलता है कितने रुपया? 1 प्लेट क्या है इसमें? राइस है, दाल डालमा है, साग है, खटा है। कितने देर तक मिलता है ये? 4 बजे। हाँ 4 बजे मिलता है। 4 बजे तक? 12 बजे तक? 4 बजे तक मिलता है। कितने टाइम पर? 12 से? 12 से प्रसाद मिल जाएगा। अच्छा अभी ओके। শুনলেন তো বন্ধুরা, ভাত, ডাল, সবজি, ডালমা কি যাই হোক ওরা যেটা বললো 60 টাকা করে পাওয়া যাবে। আর 12টার থেকে পাওয়া যাবে, এইটুকুই যা বুঝলাম। কতক্ষণ চলবে বুঝলাম না, আমারও হিন্দি ভাষী মানে বলাটাও ঠিক না। আর ওরাও যে উড়িয়া ভাষায় বলছে কি বলছে, যাই হোক আপনারা সেটা বুঝে নিন। আর কি করা যাবে। আর এই যে পুরো এই মন্দিরের বাইরের চত্বরটা, এখানে কিন্তু সুন্দর গাছগুলোকে ঢালাই করে দেওয়া আছে, বাঁধানো আছে। আর এখানে দিয়া টিয়া জ্বালানো হয়। এখানে সন্ধ্যাবেলা বসতে পারেন, আরতি দেখতে পারেন, মানে খুব সুন্দর জায়গাটা। তো আমি 2-3 বার আসলাম। তো আবারও একটা দেখুন বাইরে সাই বাবার সঙ্গেও একটা ছবি তুলে নিলাম। ভেতরে তো তুলেছি,
আর কর্তামশাই ওইসব শুটিং ফুটিং দেখে আগেই গিয়ে সে গাড়িতে বসে রয়েছে। কি আর করা যাবে, যে সে আমাকে ছবি তুলে দেবে তা তো হলো না, মন্দিরের বাইরের চত্বরটা। তারপরে চলে গেলাম শৈলেশ্বর বিহার বা এটা কীট চত্বরের জগন্নাথ টেম্পল। জগন্নাথ দেব মনে হয় সারা উড়িষ্যা জুড়ে রয়েছে, আর এই টেম্পলটাও কিন্তু রেনোভেশনের কাজ চলছে। তো পেছন থেকে ঢুকলাম, কোনো একটা পুজো পাঠ চলেছিল, নারায়ণ পুজো কিনা ঠিক বুঝতে পারলাম না। পুজো পাঠ হয়ে গেছে, কিন্তু সমস্ত এই যে দেখুন ঘি বাতি দিয়া টিয়া সব আরতি হয়েছিল সেই সব রয়েছে। খুব সুন্দর মন্দিরটা, মানে বিশাল বড় মন্দিরটা। আর এইখান থেকে আমাদের একটু কাজ রয়েছে বলে যাওয়ার পথেই মন্দিরটা পড়লো, তো আমি এখন মন্দিরটা পুরো প্রদক্ষিণ করে নিচ্ছি, চারপাশটা ঘুরে মন্দিরে প্রণাম দিয়ে নিলাম, তারপরে মন্দিরটা পুরো প্রদক্ষিণ করে মন্দিরটা দেখে নিলাম। আর যেহেতু দুপুরের ভোগ রান্না চলছে, তখন সকালের পুজো হয়ে গেছে, অপূর্ব মানে ভোগের গন্ধ বেরোচ্ছে, কিন্তু বলা উচিত না, তাও বলে দিলাম আপনাদের সঙ্গে। আর এই যে মা মহালক্ষ্মী, এখানে ছেলে যেখানে ছিল সেখানেও কিন্তু এরকমই মহালক্ষ্মী জগন্নাথ টেম্পল ছিল, আর পাশে ছিল বজরংবলী। আর এনারা কি কোন দুজন দেবতার লেখাও দেখলাম না, চট করে বলতেও পারবো না। আর এই যে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা তিনজনে এখানে বসে আছেন। সকালের পুজো পাঠ হয়ে গেছে, এরপরে হয়তো ভোগ হবে, কিন্তু সময় থাকলে হয়তো ভোগ প্রসাদ নিতাম, কিন্তু আমাদের অন্য জায়গায় যাওয়ার আছে। তো এখানেও ঠাকুরকে প্রণাম করে, আর এই দেবতাটা আমি ঠিক জানি না কি দেবতা এখানে, সেটাও প্রণাম টোনাম করে নিয়ে এই মন্দির চত্বর থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের আসলে আমার হাজব্যান্ডের এক বন্ধু, উনি ক্যালিফোর্নিয়ার থেকে এসছেন, উনি একটা শঙ্খর কথা বলেছেন, সেই শঙ্খটা খোঁজার জন্য। যেহেতু আমরা পুরীর থেকে চলে এসেছি, তারপরে বলেছেন অতএব পুরীতে খোঁজার কোনো প্রশ্ন নেই। তো ভুবনেশ্বরে আমার এক ননদের হাজব্যান্ড বললেন এই দিকের মার্কেটে পাওয়া যাবে। এই যে দেখুন শৈলেশ্বর বিহার, এখানে একটা মার্কেট আছে, ওখানে পাওয়া যাবে, গিয়ে দেখতে পারো। তো সেখানে গেলাম ঠিকই, কিন্তু সেখানে তো পেলামই না, উল্টো পাল্টা জিনিস কিনে খরচা করলাম। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো ইস্ট কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টারের বিল্ডিং। খুব সুন্দর বড়, আর রাস্তাঘাট তো ভুবনেশ্বরের একদম ঝা চকচকে, সেরকম চারিপাশে গাছ দিয়ে সুন্দর করে সাজানো, একদম সবুজে সবুজানো। তারপরে দেখুন যেই জায়গাতে আমাদের আসার, সেই মার্কেটটায় চলে এসেছি। তো এখানেও কিন্তু রাস্তায়ও দোকান রয়েছে, আর আমরা এবার এই মার্কেটটার ভেতরে ঢুকবো। এই যে এইবার এই বিশাল গেটটা, এর ভেতর দিয়ে আমরা ঢুকবো। এই মার্কেটটার নাম হলো একামরা হাট, মানে একটা হাব বলতে পারেন, যেটা উড়িষ্যার আর্ট অ্যান্ড ক্রাফট, হ্যান্ডলুমস, ফুড সমস্ত কিছু কিন্তু একই মার্কেটে পাওয়া যায়। এই বিগেস্ট মার্কেটটা কিন্তু খুব চিপ অ্যান্ড হোলসেল মার্কেটও অবশ্যই। তো এখানে নানা রকমের জিনিস পাওয়া যায়, গোল্ডেন গ্রাসের জিনিস পাওয়া যায়, এছাড়া নানা রকমের ছবি, তাছাড়া আর্ট অ্যান্ড ক্রাফট, নানা রকমের হাতের তৈরি জিনিস, এছাড়া সুন্দর সুন্দর ফাউন্টেন, তারপরে বেতের জিনিস, আরও কিছু কিছু জিনিস এখানে পাওয়া যায়। এছাড়া এখানে কিন্তু প্রচুর এক্সিবিশন চলে, তাছাড়া এখানে কিন্তু প্রচুর কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে বিশাল এরিয়া জুড়ে। এটা খুবই সুন্দর, আর সন্ধেবেলাটা এইখানটা কিন্তু দারুণ। আর এখানে নানা রকমের ফুড স্টল আছে, নানা রকমের হ্যান্ডলুম জিনিস এখানে পাওয়া যায়, আর খুবই রিজনেবল প্রাইস। আর এগুলো সবই মনে হয় সরকারের তত্ত্বাবধানে। এখানে সমস্ত লিস্ট দেওয়া রয়েছে, আপনারা কিন্তু পজ করে এটা দেখে নিতে পারেন। যেরকম সুন্দর জায়গা সেরকম বিশাল। আরও ওদিকে কাজ চলছে, আরও বড় করা হচ্ছে। এই যে কর্তামশাই গাড়ি পার্কিংয়ে রেখে সে হেঁটে আসছে, কার পার্কিংয়ের স্লিপটা নিয়ে তারপরে আমরা একসঙ্গে এবার ভেতরে এন্ট্রি নিচ্ছি। যদিও দুপুরবেলা, কিন্তু এত গাছ রয়েছে, এত সুন্দর, তো বেশ ভালো লাগছিল। তারপরে এখানে তো সেই শঙ্খ যে খোঁজ করতে এসেছি, সেই শঙ্খ তো কোথাও পেলামই না, কেউ বলতেও পারলেন না। তো আর অনেক দোকান বন্ধও ছিল তখন, যেহেতু একদম 12:30 1টা দুপুর হয়ে গেছে। আর এখানে নানা রকমের ফুড স্টলও কিন্তু আছে, কিছু খোলা আছে কিছু বন্ধ। তো আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। এখানে একটা খুব সুন্দর ফাউন্টেন আছে, মানে যদিও এখন সেটা চালু নেই, সন্ধ্যাবেলা হয়তো লাইট অ্যান্ড সাউন্ডেরও কোনো ব্যবস্থা আছে। খুব সুন্দর এরিয়াটা।
তারপর ঘুরতে ঘুরতে কিছু হ্যান্ডলুমের দোকানে ঢুকে গেলাম। বুঝতেই পারছেন এসছি যে জিনিস পাচ্ছি না, কিন্তু অন্য দোকান ঘুরবো না তা তো হতে পারে না। কর্তামশাই বললো যে চলো, আর খাওয়া দাওয়াও সেইভাবে হয়নি, হালকা ফুলকা খেয়ে বেরিয়েছিলাম, খিদেও পাচ্ছে, কিন্তু সে তো খুঁজেই যাচ্ছে এই দোকান সেই দোকান করে। আফটার অল ছোটবেলার বন্ধু বলে কথা, সে বলেছে তো, কিন্তু আলটিমেটলি পেলাম না। আর যে দোকানের কথা বিজয়দাও বলেছিলেন, মানে আমার ননদের হাজবেন্ড, সেই দোকানের অ্যাড্রেসও কেউ দিতে পারলো না, কি জানি আমরা ঠিক বুঝিয়ে হয়তো বলতে পারিনি নাকি। আর এই করতে করতে আমরা দেখুন এই এবার হ্যান্ডলুমের দোকানে চলে যাচ্ছি। এই যে এখানেও আবার কর্তামশাই জিজ্ঞেস করছে, কিন্তু তারা কি জানি আমাদের কথা বুঝতে পারছে না, না জানি না। আর এখানে দেখুন গোল্ডেন গ্রাসটা কিন্তু খুব সুন্দর। আর জিজ্ঞেস করলাম এই মেটেরিয়ালগুলো কালো হয়ে যায় না? ওরা তো বললো না, মোটেও কালো হয় না, জল লাগলে। জানি না, তারপরে নিয়ে আসবো, তারপরে হয়তো কালো হয়ে যাবে, সেই জন্য রিস্ক নিলাম না। আর এখানে আর রঘুরাজপুরে যে গেছিলাম আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ, মানে হেরিটেজ যে ভিলেজ, সেরকম নানা রকমের জিনিস কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। তো আপনারা কেউ যদি পুরী বা রঘুরাজপুর না গিয়ে থাকেন, এখান থেকেও কিন্তু অনেক জিনিস কিনতে পারেন। কিন্তু আমার তো কিচ্ছু কেনার জো নেই, একে তো পয়সা, তারপরে হলো গাড়িতে জায়গাও হবে না, তো শুধু দেখাই সার্থক। তো দেখে একটু ওই ক্যামেরাবন্দি করে নিলাম। এটাতেই এই যে এখন দেখছি বা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটাই ভালো লাগছে। তো আবারও কিছুক্ষণ ঘুরলাম, কোথায় কী কী পাওয়া যায়, সমস্ত বোর্ড আছে, এছাড়া ওয়াশরুম আছে, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখতে পাচ্ছেন তো চারিপাশে গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। এখানে যে ছাতা দেওয়া আছে এটাও একটা দোকান, মানে ফুড স্টল। তারপর চারিপাশটা আর একটু ঘুরলাম কি কি আছে, কিন্তু সব ঘুরে দেখাও হয়নি, কেন প্রচণ্ড রোদ ছিল, গরমও ছিল। আর যেই জিনিসটার খোঁজে আসলাম সেটা যখন পেলাম না, সেই জন্য আর তারপরে চলে গেলাম জামা কাপড়ের দোকানে। জামা কাপড় দেখলে না, মানে যতই থাকুক তাতেও তো মানে কিনতে কিন্তু ইচ্ছেই করে। তো আস্তে আস্তে সেই দোকানে চলে গেলাম, হ্যান্ডলুমের দোকান। এখানে বললাম কি কি পাওয়া যায়। এইগুলো না ভীষণভাবে প্যান্ডেল সাজানো, বাড়ি সাজানোর জন্য অনেকে নেয়, কিন্তু আবার ধুলো টুলো পড়ে যায়। তো এখানেও কিছু জিনিস টুকটাক দেখলাম, একটু ঘুরলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আমার হাজব্যান্ড আবার এগুলো জিজ্ঞেস করলো যে কোনো এখানেও পটচিত্র জিনিস পাওয়া যায়, তালপাতার চিত্র, পটচিত্র, সমস্ত কিছু পাওয়া যায়। এখানকে প্রাইস জিজ্ঞেস করলো, কিন্তু না, মোটামুটি রিজনেবল প্রাইস। এবার ওই কোনো অরিজিনাল কতটা ডুপ্লিকেট, কিন্তু যেহেতু এগুলো একদম মানে সরকারি দোকান, তো হয়তো ভালোই হবে। তো সমস্ত ঘুরে ঘুরে দেখলাম, একটু ভিডিও করলাম। এই যে দেখুন হাজব্যান্ড দেখছে, এইটা হলো পুরো সিল্ক কাপড়ের ওপরে তৈরি জগন্নাথের এই যে মূর্তিগুলো, তো কতটা টেকসই হবে, কি প্রাইস, এই সমস্ত জিজ্ঞেস করছে। আর আমার কাজ কি, আমি ঘুরে ঘুরে একটুখানি মোবাইলটা ঘুরিয়ে নিচ্ছি, এগুলো একটুখানি ক্যামেরাবন্দি করে নিচ্ছি যাতে পরে দেখতে ভালো লাগে, আর এটাও আমার স্টকে থাকবে। তো এইভাবে সমস্ত দেখে তারপরে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। ঘর সাজাবার কিন্তু প্রচুর জিনিস এখানে আছে, আপনারা কেউ চাইলে এখান থেকেও কিন্তু গিফট আইটেম প্রচুর কিনে নিতে পারেন, এছাড়া ঘর সাজাবার জিনিসও কিনে নিতে পারেন। এই দেখুন গোল্ডেন গ্রাসের প্রচুর জিনিস, তো এগুলো ইচ্ছে করছিল, কিন্তু ভাবলাম কেমন হবে। আর এইটা যে এটা কী জিনিস শুকোতে দিয়েছে জানি না, সামুদ্রিক কোনো জিনিস না মাছ না কি জিনিস, আমি জিজ্ঞেসও করলাম না। আর এই যে এই দোকানে দেখুন প্রচুর গোল্ডেন গ্রাসের জিনিস, বেশ সুন্দর লাগছিল, খেলনাবাটি থেকে আরও এমনি বাসনপত্রের সমস্ত শেপ করে বানানো প্রচুর জিনিস। गोल्डन ग्रास पानी से कुछ नहीं होगा? पानी रे दिया की बुना होची, पानी रे बेधा है की, हाँ, पानी रे ये चीरा है कि पानी रे बेधा है की बुना होची। काला नहीं हो जाएगा? ना ना, कलर वाला सब दिन से कलर से पानी दिया है की बुना होची। अगर तो इको सब भाई को सब भाई न सुन दे से खराब है। ये इसका प्राइस क्या है? ये 150 150 और ये ढका दुआ ढाका 200। কি জানি, এই মাসি তো বললেন যে এইগুলো জল দিয়েই বোনা হয়, তো কালো হবে না। আর প্রাইসও মোটামুটি ওই 50, 100, 150, 200 নানা রকমের। আর আমার বর্তমাসের একটাই কাজ, সেই শঙ্খ খুঁজেই যাচ্ছে অমিতদার জন্য, কিন্তু কোথাও পেল না। এরপরে আমরা এই দোকানটাতে ঢুকলাম, অম্লান যে দোকানটা, এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের দোকান, তবে জামা কাপড়ের দোকান। তো সেখান থেকেও কিছু জিনিস কিনলাম। মশাই আগে ঢুকে দাঁড়িয়ে রয়েছেন, এরপরে আমি গেলাম। আসলে দেখা হচ্ছে ননদের হাজব্যান্ডের জন্য একটা লুঙ্গি। তো প্রথমে এটা দেখা হলো, এটা খারাপ লাগেনি, কিন্তু কাপড়টা একটু মোটা বলে
নেওয়া হলো না। তারপরে আরও কিছু লুঙ্গি, তারপরে উত্তরীয় আরও কাট পিস মানে সালোয়ার কামিজের পিস, একটা উডনি টাইপের জিনিস নিলাম, সিল্কের সমস্ত জিনিসই এক এক করে এখান থেকে কিনলাম। তারপরে এখানে যে জিনিসগুলো বেশ ভালো, শাড়িগুলো এরকম দেখতে লাগছে কটনের, কিন্তু প্রচুর দাম। যাই হোক, আমার মতন সাধারণ মধ্যবিত্তের কাছে এটা একটু বেশিই লাগছে। আর এইখানে দেখুন এই যে সিল্ক টাইপের যেগুলো রয়েছে, এই স্টোল না কি বলে এগুলোকে আমি জানি না, এইটাও একটা আমার পছন্দ হলো। তো হাজব্যান্ড বললো যদি তোমার পছন্দ হয় তাহলে নিয়ে নাও। ये थोड़ा खुल के একটু দেখাইয়ে না। আমার হিন্দি ভাষা বলাটা একটু আপনারা আপনাদের নিজেদের মতন বুঝে নেবেন, কেন কি ভুলভাল হিন্দি তো বলি, তো যেরকম করে বলি সেটাই বুঝে নেয়। তো এই জিনিসটা আমার যেহেতু পছন্দ হলো, তো হাজব্যান্ড বললো নিয়ে নাও। আর এই যে এখানে একটা মেটেরিয়াল, এটা কি কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়? कौन ये कौन मटेरियल है? मटेरियल का नाम है कौन कौन कंटिया। कौन किया है? कौन एक मिक्स आइटम है, कॉटन और सिल्क की मिक्स आइटम है कौन। उसका ऊपर है ये कौन में दिया है बना है? ये रेशम का है ना सर? তারপরে হাজবেন্ড দেখুন উত্তরীয় নিয়ে নিল কাকে কাকে দেওয়ার জন্য, কয়েকটা উত্তরীয় সে কিনে নিল। তারপরে এখানে আরও কিছু জিনিস টুকটাক কিনলাম, কিছু কাট পিস কিনলাম। আর এইটা কি একটা দেখাচ্ছে, তারপরে বললো না এটা উল্টো ভাঁজ কাটা রয়েছে, তাই জন্য ঠিক মতন বুঝে উঠতে পারিনি। তো ভীষণভাবেই ছানবিন করে দেখে টেকে কয়েকটা জিনিস কেনা হলো। তো এখানেও এবার বিল বানানো চলছে, আর আমি আবার চলে গেলাম পাশের দোকানে। তো সেইখানেও আবার একটুখানি ক্যামেরা ঘুরিয়ে দেখলাম, কয়েকটা জিনিস পছন্দ হলো। এখানে ততক্ষণে বিল মিটাচ্ছে। আর যেহেতু এখানে সরকারি দোকান, কিছু ডিসকাউন্টও কিন্তু আমাদের পাওয়া গেল। তো বিল টিল মিটিয়ে আবার এখান থেকে আমাকে খুঁজে চলেছেন তিনি। তারপরে আমি বললাম দেখো আমি সম্বলপুরি বস্ত্রালয়তে রয়েছি, ঠিক ওই একই বিল্ডিংয়ে মানে একই জায়গাতে রয়েছে, পাশেই দোকান। আর বাকি অনেক দোকান রয়েছে কিন্তু সেগুলো সবই বন্ধ। তো সে এখানে দেখুন উনি প্যাকেট সব ভরে দিচ্ছেন জিনিসগুলো। বললাম যে কিছু গিফট আইটেম আছে অথবা আলাদা আলাদা করে ভরে দিন, কিন্তু আলাদা আলাদা করে দিয়েই বা লাভ কি, কোথায় যে আমি প্যাকিং করব, কিসে রাখবো। আর এই কাপড়গুলো এত সুন্দর লাগছে, কিন্তু সব 4,000, 5,000, 12,000, 14,000, প্রচুর দাম। 50,000 টাকারও শাড়ি রয়েছে। তো কিন্তু কটন শাড়ি, কটন বেস। তো আরও কী কী মেটেরিয়াল রয়েছে জানি না। তো বেকার শাড়ি দেখে আর লাভ নেই মায়া বাড়িয়ে। তারপরে এখান থেকে চলে আসলাম সম্বলপুরি বস্ত্রালয়তে। এখানে কিন্তু প্রচুর শার্ট, পাঞ্জাবি আরও নানা রকমের জিনিস কিন্তু রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো আমার ছেলের জন্য একটা ভাবলাম যে এসছি, ওর জন্য একটা পুরীর থেকে যেহেতু কিছু কেনা হয়নি, বললাম একটা পাঞ্জাবি কিনি। আর কর্তামশাইকে এই পাঞ্জাবিটা আমার পছন্দ হলো বলে বললাম যে এটা নাও। দেখুন আমি যেহেতু পছন্দ করেছি, একদম দাঁত মুখ খিচিয়ে অনেক কষ্ট করে বললাম। প্রথমে বললো হবে না, আমি বললাম আরে বাবা একটু পরেই দেখো যদি হয়। তো সে একেবারেই নারাজ, যেহেতু আমি পছন্দ করেছি না। তারপরে সে অনেক ইরিটেড হয়েই কিন্তু শেষমেশ পাঞ্জাবিটাকে গড়ালো। মানে ভেবেছিল যে যদি না হয় তাহলে তো এখানেই ক্যান্সেল করে দেওয়া যাবে। তো দেখুন গেঞ্জির ওপরেই কিন্তু পড়ে যাচ্ছে। তো যাতে টাইট হয়, তারপরে বলবে এটা টাইট হচ্ছে, কিন্তু আলটিমেটলি টাইট হয়নি, একদম পারফেক্ট ফিটিংস হয়েছে। আর বেশ বললাম যে আমার এটা ভীষণ ভালো লেগেছে, এটা নিয়ে নাও। তো তারপরে বলার পরে সে এখানে দেখুন মিররে দেখছে, তা দেখে মনে হয় জানি না তারও পছন্দ আসলো কিনা। তারপরে সেটা দেখুন চোখ মুখ খিচিয়ে ভাবছে কি করে বলা যায় এটা ক্যান্সেল করা যায়। অনেক চেষ্টা চরিত্র করছে, কিন্তু কোনো মতেই চেষ্টা চরিত্র করে ক্যান্সেল করতে পারলো না। তারপরে এটা নেওয়া হলো। আর আরও একটা শার্ট নিলাম, আরও একটা এই যে ছেলের জন্য পাঞ্জাবিটা নিয়েছি। আপনারা বলবেন যে এটা কেমন হয়েছে। ছেলেরও ভীষণ টাইট হয়েছে, যদিও লোকনাথ বাবার মন্দিরে পুজোর দিন পড়েছিল। আর এখানে দেখুন আরও একটা সুন্দর মন্দির রয়েছে ওই একরাম মার্কেটের ঠিক অপোজিটে। তারপরে মানে এত ঘুরে টুরে খুব তেষ্টা পেয়ে গেল, তো বললাম যে চলো ডাব খাই। তো ডাবগুলো দেখেছেন কি বড়। তারপরে চলে আসলাম একরাম মার্কেট থেকে একটু এগিয়ে রাম মন্দির। এইটা হলো ভুবনেশ্বরের বড় সবথেকে বড় রাম মন্দির। রাম মন্দিরের গেট এটা দেখুন, এন্ট্রান্স। যেহেতু দুপুরবেলা তখন পুরো বন্ধ রয়েছে, আর পুরো মন্দিরটা কিন্তু তখন প্যান্ডেল চলছে, কেন কদিন পরেই ছিল রামনবমী বা। আর এই যে দেখুন পুরো মন্দিরটা, যেহেতু মন্দিরের ভেতরটা বন্ধ রয়েছে, একদম তখন কাঠ ফাটা রোদ, দুপুরবেলা 1:30 না 2 বাজে, তাই জন্য মন্দিরে আপনাদের বিগ্রহ দেখাতে পারলাম না। তবে মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর সন্ধেবেলা তো দারুণ
দারুণ লাগে। তখনও কিন্তু ভজন কীর্তন চলছে, কিন্তু মন্দিরের ভেতরে গেট বন্ধ, আর এখানে দাঁড়ানোর মতনও অবস্থা ছিল না, কিন্তু পা পুড়ে যাচ্ছে, তো কিন্তু খালি পায়েই ঢুকতে হবে। তো আমি রাম মন্দিরে এসছি, একটা ছবি তুলবো না তা তো হয় না। রাম মন্দিরটা বিশাল এরিয়া জুড়ে, আর কিন্তু খুব সুন্দর। মন্দির দর্শন করাতে পারলে বা বিগ্রহ দর্শন করাতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু দুঃখিত এর জন্য দর্শন করাতে পারলাম না। শুধুমাত্র মন্দিরটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হলো ভুবনেশ্বরের সবথেকে বড় রাম মন্দির। আমি এর আগেও দেখেছি বাইরের থেকে, কিন্তু এবার ভেতরে ঢুকলাম, কিন্তু তাও বিগ্রহ দর্শন করতে পারলাম না। আর এই রাম মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এখানেও নানা রকমের জিনিস পাওয়া যায়। এখানেও শঙ্খ খোঁজ করলাম, কিন্তু এখানে পেলাম না, মানে জিনিসটা পাওয়াই গেল না, মানে কেউ বলতেও পারছে না কোথায় পাওয়া যাবে। তাছাড়া ঠাকুরের প্রচুর কাপড়, তারপরে ময়ূর পাখা, তারপরে আরও যাবতীয় পুজো পাঠের জিনিস কিন্তু এখানে রয়েছে। আর মন্দিরটাও খুব সুন্দর। তারপরে ওখান থেকে হেঁটে চলে আসলাম, দেখুন নানা রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান বসে গেছে, মানে ফুটের ওপরে, রাস্তার ওপরে, তবে ফুটপাথ ব্লক করে নয়, রাস্তার ওপরে আছে। তারপরে ফলের দোকান, আর ফুটপাথগুলো এখানে তো খুবই সুন্দর। তারপরে এই যে এখানে একরাম মার্কেটে এসছি, সেখানে একটা ছবি তুলবো না তো, কর্তামশাই তো হাঁটছে, আমি সেলফি তুলে নিলাম। তারপর ভুবনেশ্বর করা রোদের মধ্যে আমরা দুজন খাচ্ছি। অত দূরে দূরে খাচ্ছো কেন, কাছে আসো। এই যে দেখো, যে জিনিস কিনতে এসেছিলাম তো সে জিনিস তো পেলামই না, উল্টো পাল্টা জিনিস কিনে অমিতের দৌলতে শঙ্খ পাওয়া যায় শিলংয়ে, চলো শঙ্খ খুঁজতে এসে, শঙ্খ কিনতে এসে জামা কাপড় কিনে নিয়ে চলে গেলাম। তো শুনলেন তো বন্ধুরা, শঙ্খ কিনতে গিয়ে জামা কাপড় কিনে নিলাম, তারপরে তো পেটে একদম মানে প্রচণ্ড মানে ইঁদুর দৌড়চ্ছিল। তারপরে বললাম চলো একটু আগিয়ে গিয়ে নারুলা ফুড কোর্টে গিয়ে আমরা খেলাম দই ভাল্লা আর খেলাম আলু পরোটা। অসাধারণ ছিল এই দই ভাল্লা বা দই বড়া। আর আলু পরোটার সাইজ দেখেছেন, আমি তো ভাবলাম এটা দুজনার, মানে দুটো আলু পরোটা দিয়েছে, কিন্তু একটাই এটা। আমি বললাম অসম্ভব, আমি এক টুকরো খেতে পারবো, মানে 1/4, তার এক পিস দই বড়া খাবো। তো এই সমস্ত করে তারপরে আলটিমেটলি খেতে তো পারলাম না, আমিও না, কর্তামশাইও না। তো এক প্লেট খেলাম, মানে আমি একটা, আর সে 3টে, আর একটা দই বড়া খেলাম। আর বাকি আর একটা আলু পরোটা তো পুরো প্যাকিং করা হলো, আরও 2-3টে আলু পরোটা আমরা 4টে মনে হয় আলু পরোটা আমরা প্যাকিং করে নিয়ে এসেছিলাম। কেন কি রাত্রেবেলা বাবাইর মানে আমার ছেলের একটা বান্ধবী আসার কথা ছিল, আর তাছাড়া আমরা 4 জন রয়েছি, আমরা সবাই খাবো। বাড়িতে গিয়ে আবার চিকেন রান্না করতে হবে, তো চিকেন ম্যারিনেট করা ছিল, তো চিকেন করবো বলে আমি বললাম আলু পরোটা নিয়ে নিই, আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম। তো এইটা খাওয়া দাওয়া শেষ করব। তো এই যে কর্তামশাই হাত ধুয়ে চলে এসছেন, এইবার আমরা এখানে খাবো। খিদে পেয়েছিল, তারপরে রাত্রে এসে বিকেলে চিকেন রান্না করেছিলাম, আমের চাটনি ছিল, দই ছিল, আলু পরোটা ছিল, আর চিকেন আর ফ্রাইড রাইস, এইসব দিয়েই। অন্বেষা এসেছিল দেখা করার জন্য, যেহেতু আমরা চলে আসবো কলকাতা, তারপরে ওরাও চলে যাবে হায়দ্রাবাদ। তো এই যে, আর অন্বেষা নিয়েছিল আইসক্রিম। তো সেই আফটার ডিনার আমাদের আইসক্রিম খাওয়াও হলো, ও কর্নেটও নিয়ে এসেছিলো। তো সেটাও আমি বললাম, আরে বলছে আন্টি আইসক্রিমেরও ভিডিও হবে? আমি বলছি হ্যাঁ সবই হোক যখন। আর এই যে ভুবনেশ্বরে আমাদের এইবারই শেষ, তারপরে এরপরে আমরা হায়দ্রাবাদে যদি আবার আমি যাই তাহলে দেখা করব। তো এই যে অন্বেষা বলছে আন্টি তুমি আমার সঙ্গে আসো, একটা ছবি তুলি। তারপরে অন্বেষার সঙ্গেও ছবি তুলে নিলাম, সবাই একসঙ্গে আসলে ভালো হতো। আর আমাদের অ্যানিভার্সারিতে যে গিফট দিয়েছিল ওরা, আমাকে তো দেয়নি, মানে ওরা যখন প্ল্যান করেছিল তখন নানা রকমের ইনসিডেন্ট ঘটেছিল। ভিডিও Oh, so sweet. Happy anniversary. Related. So related, but still happy anniversary. পরে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু তখন তো গিফটটা ওরা আমার ছেলের কাছে রেখে গেছিলো। তো অন্বেষা এসছে বলে আমি বললাম ঠিক আছে এটারও একটা ফটোশ্যুট হয়ে যাক। তো এইটাও অন্বেষা আমাকে দিল, আর ওর সকল বন্ধুদেরকেও আমি থ্যাঙ্কস জানাচ্ছি, সঙ্গে অন্বেষা। তারপরে জগন্নাথের মূর্তি দিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি। তো আশা করি ভালো লেগেছে। তো আজকের মতন এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ। We'll be right back.